আজকের গল্পের নাম দেনা পাওনা। এই গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের গল্পে কিছু জায়গা আমরা একদম পরিবর্তন করেছি এবং ভাষাকে শ্রোতাদের বোঝার স্বার্থে সহজ করেছি। শুরু করা যাক আজকের গল্প। 5 ছেলের পর যখন এক কন্যা জন্মালো, বাবা মা তাকে অনেক আদর করলেন এবং নাম রাখলেন নিরুপমা। এই গোষ্ঠীতে এমন নাম আগে কখনো শোনা যায়নি। আগে বেশিরভাগ ছেলের নাম ছিল ঠাকুর দেবতার নামে, যেমন গণেশ, কার্তিক, পার্বতী। এখন নিরুপমার বিবাহের প্রস্তাব আসতে শুরু করল। তার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু পাত্র তাদের পছন্দমতো হচ্ছিল না। অবশেষে রায়বাহাদুরের একমাত্র ছেলের সঙ্গে দেখা করলেন। যদিও রায়বাহাদুরের সম্পদের অবস্থা অনেক কমে গেছে, তবু তারা বংশানুক্রমিক বনেদি ঘরেই থাকেন। বরপক্ষ চাইল 10,000 টাকা পণ এবং আরও অনেক দান সামগ্রী। রামসুন্দর তা গ্রহণ করলেন, কারণ এমন পাত্র সহজে হাতছাড়া করা যায় না। কিন্তু টাকার জোগাড় হল না। অনেক বাঁধা বিক্রয় চেষ্টা করেও 1,607 টাকা বাকি রইল। বিবাহের দিন কাছে এলো। শেষমেশ একজন অতিরিক্ত সুদে বাকি টাকা ধার দেওয়ার জন্য রাজি হলেও সময় মতো তিনি এলেন না। ফলে বিবাহ সভায় বিশাল গোলযোগ তৈরি হল। রামসুন্দর রায়বাহাদুরের কাছে হাত পা ধরে বললেন, শুভ কার্য যেন সম্পন্ন হয়, আমি টাকাটা পরে দিয়ে দেব। রায়বাহাদুর বললেন, টাকা হাতে না পেলে বরসভাস্থ করা যাবে না। এই ঘটনায় অন্তপুরে একজন কান্নায় ফেটে পড়ল। মূল কারণ, নিরুপমা সুন্দর সাজসজ্জা করে চুপচাপ বসে আছে। ভাবি শ্বশুরবাড়ির প্রতি খুব বেশি অনুরাগী নয়। এতদূর সুবিধা হল, বর হঠাৎ তার পিতার অবাধ্য হয়ে উঠল। সে বলল, কেনা বেচার কথা আমি বুঝি না, বিবাহ করতে এসেছি, করেই যাব। বাবা তাকে দেখল এবং বলল, দেখেছেন মহাশয় আজকাল ছেলেদের ব্যবহার? 2-3 প্রবীণ লোক বলল, শিক্ষা ও নৈতিকতা নেই, তাই এমন। বর্তমান শিক্ষার খারাপ ফল তার সন্তানদের মধ্যে দেখে রায়বাহাদুর হতবাক রইলেন। বিবাহ এক ধরনের বিষণ্ণভাবেই সম্পন্ন হল। শ্বশুরবাড়ি যাওয়ার সময় রামসুন্দর নিরুপমাকে বুকে টেনে নিলেন। নিরুপমা জিজ্ঞেস করল, তারা কি আমাকে আসতে দেবে না বাবা? কেন দেবে না? আমি তোকে নিয়ে যাব। রামসুন্দর প্রায় মেয়েকে দেখতে যেতেন, কিন্তু বেহাই বাড়িতে তার কোনো মর্যাদা নেই। মেয়েকে দেখা সীমিত, 5 মিনিটের জন্য একটি আলাদা ঘরে। কখনো পাওয়া যায়, কখনো না। এমন অপমান সহ্য করা যায় না। রামসুন্দর ঠিক করলেন টাকাটা যেভাবেই হোক শোধ করতে হবে, কিন্তু ঋণ ভার খুব ভারী। খরচপত্র টানাটানি, পাওনাদারদের দৃষ্টি এড়িয়ে চলার জন্য নানা কৌশল অবলম্বন করতে হচ্ছে। শ্বশুরবাড়ি উঠতে বসতে মেয়েকে খোঁটা লাগাচ্ছে। পিতৃগৃহের নিন্দা শুনে ঘরে দরজা দিয়ে অশ্রু ফেলছেন। বিশেষ করে শাশুড়ির ক্রোধ থামছে না। কেউ বললে, বইয়ের মুখ সুন্দর। শাশুড়ি উত্তর দেন, শ্রী তো আছে, কিন্তু ঘরের মেয়ে যেমন ও তেমন। বউয়ের খাওয়া পড়া নিয়েও যত্ন নেই। কেউ প্রতিবেশী কোনো ত্রুটি দেখালেই শাশুড়ি বলে, এতটুকুই যথেষ্ট। সকলেই ভাবছে বধূর কোনো অধিকার নেই। বোধহয় কন্যার এই অপমান বাবা রামসুন্দরের কাছে পৌঁছেছে। তাই রামসুন্দর স্থির করলেন, যেভাবেই হোক বাড়ি বিক্রি করে টাকা জোগাড় করবেন। কিন্তু ছেলেরা জানলে কষ্ট পাবেন, তাই গোপন রাখলেন। বাড়ি বিক্রি করে ভাড়া বাসা করার পরিকল্পনা, যাতে মৃত্যুর আগে ছেলেরা না জানে। কিন্তু ছেলেরা জানতে পারল। আসিয়া কাঁদতে লাগল। বিশেষ করে বড় 3টি ছেলে বিবাহিত এবং তাদের সন্তান আছে। আপত্তি গুরুতর। বাড়ি বিক্রি স্থগিত হল। রামসুন্দর নানা জায়গা থেকে সুদে সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন। সংসারের খরচ চলছে না। নিরুপমা বাবার মুখ দেখে সব বুঝে গেল। বৃদ্ধ পিতার চোখ শুকনো, চিন্তিত। মেয়েকে দেখার সময় পিতার বুক কেমন কেঁপে ওঠে। হাসি দেখলেই টের পাওয়া যায়।
নিরুপমা অধীর হয়ে বলল, বাবা আমাকে একবার বাড়ি নিয়ে যান। ঠিক আছে, সকলেই ভাবছে বধূর কোনো অধিকার নেই। কিন্তু নিজের কোনো শক্তি নেই। কন্যার উপর বাবার স্বাভাবিক অধিকার যেন পণ্যের টাকার বদলে বন্ধক হয়ে গেছে। মেয়েকে দেখার জন্য ভিক্ষা করতে হচ্ছে। নিরুপমা ভাবল, এতগুলো টাকা বাবা কিভাবে আনবেন? রামসুন্দর অনেক অপমান স্বীকার করে ৩,০০০ টাকা সংগ্রহ করলেন। নোটগুলো চাদরের মধ্যে বেঁধে বেহাই বাড়িতে নিয়ে গেলেন। রামসুন্দর বেহাইয়ের বাড়িতে গিয়ে বেহাইয়ের সামনে বসলেন। শুরুতে হাসি মুখে পাড়ার নানা খবর বলতে লাগলেন। হরেকৃষ্ণের বাড়িতে বড় চুরি হয়েছে তার সব গল্প করলেন। নবীন মাধব আর রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করে একজনের প্রশংসা আরেকজনের বদনাম করলেন। শহরে নাকি নতুন এক রোগ এসেছে, সে নিয়েও আজগুবি কথা বললেন। শেষে হুঁকা নামিয়ে রেখে হঠাৎ হালকাভাবে বললেন, হ্যাঁ বেহাই, ওই টাকাটা তো বাকি আছে, রোজই ভাবি নিয়ে আসব, কিন্তু সময় মতো আর হয়ে ওঠে না। আর কি বলবো, বয়স তো কম হলো না। এত লম্বা ভূমিকার পর পাঁজরের হাড়ের মতো সেই ৩খানা নোট খুব সহজভাবে বের করে দিলেন। ৩,০০০ টাকার নোট দেখেই রায়বাহাদুর হেসে উঠলেন, বললেন, থাক বেহাই, ওতে আমার কোনো দরকার নেই। তারপর একটা প্রচলিত প্রবাদ টেনে বললেন, ছোট কারণে হাত নোংরা করতে তিনি চান না। এই ঘটনার পর মেয়েকে বাড়ি আনার কথা আর কেউ তুলল না সেখানে। রায়বাহাদুর কোনো কারণ না দেখিয়েই তিনি অন্য কাজে চলে গেলেন। রামসুন্দর মেয়ের মুখ না দেখেই কাঁপা হাতে নোটগুলো আবার চাদরের প্রান্তে বেঁধে বাড়ি ফিরে এলেন। মনে মনে ঠিক করলেন, সব টাকা শোধ না করা পর্যন্ত আর বেহাই বাড়ি যাবেন না। অনেক দিন কেটে গেল। নীরু বারবার লোক পাঠালো, কিন্তু বাবার দেখা পেল না। শেষে অভিমান করে লোক পাঠানো বন্ধ করল। এইদিকে রামসুন্দরের খুব কষ্ট হল, তবু যিনি গেলেন না। আশ্বিন মাস এলো। রামসুন্দর বললেন, এবার পূজায় মেয়েকে ঘরে আনবই। তিনি শক্ত করে শপথ করলেন। পঞ্চমী বা ষষ্ঠীর দিন আবার চাদরের কোণে কিছু টাকা বেঁধে রওনা হলেন। তখন ৫ বছরের এক নাতি এসে বলল, দাদু, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছ? তার অনেক দিনের ইচ্ছে ঠেলাগাড়িতে চড়ে ঘোরা। ৬ বছরের আরও এক নাতনি এসে কাদো কাদো গলায় বলল, পূজায় যাওয়ার মতো তার একটা ভালো জামাও নেই। রামসুন্দর সব জানতেন। তামাক খেতে খেতে এসব ভেবে অনেক চিন্তা করেছেন। পূজায় নিমন্ত্রণে গেলে তার বৌমাদের খুব সামান্য গয়না পরে দরিদ্রের মতো যেতে হবে, এই কথা ভেবে তিনি বহুবার দীর্ঘশ্বাস ফেলেছেন। কিন্তু তাতে কপালের ভাঁজ ছাড়া আর কিছুই বদলায়নি। দারিদ্র্যে ভরা বাড়ির কান্নার শব্দ কানে নিয়ে তিনি বেহাই বাড়িতে ঢুকলেন। আজ তার আর আগের মতো লজ্জা নেই। দারোয়ান আর চাকরদের দিকেও আর চোখ নামিয়ে তাকালেন না। নিজের বাড়ির মতো ঢুকলেন। শুনলেন রায়বাহাদুর বাড়িতে নেই, একটু অপেক্ষা করতে হবে। মনের উচ্ছ্বাস সামলাতে না পেরে তিনি মেয়ের সঙ্গে দেখা করলেন। আনন্দে দুজনের চোখ থেকেই পানি পড়তে লাগল। বাবা কাঁদে, মেয়ে কাঁদে, কেউ কথা বলতে পারে না। কিছুক্ষণ পর রামসুন্দর বললেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো সমস্যা নেই। এরপর রামসুন্দর নিজের মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসেন। ঠিক তখনই তার বড় ছেলে হরমোহন ২ ছোট ছেলে নিয়ে ঘরে ঢুকল। বাবাকে বলল, বাবা, তাহলে কি এবার আমাদের পথে বসালে? রামসুন্দর রেগে গিয়ে বললেন, তোদের জন্য কি আমি নরকে যাব? আমাকে আমার কথা রাখতে দিবি না? নাতি হাঁটু জড়িয়ে ধরে বলল, দাদু, আমাকে গাড়ি কিনে দিলে না? দাদুর কাছ থেকে উত্তর না পেয়ে সে নীরুর কাছে গিয়ে বলল, পিসিমা, তুমি আমাকে একটা গাড়ি কিনে দেবে? সব বুঝে নীরু বলল, বাবা, তুমি যদি আর কখনো আমার শ্বশুরকে একটি পয়সাও দাও, তুমি আমার মুখ দেখতে পাবে না। আমি এই কথা তোমার গা ছুঁয়ে বললাম। ছি মা, এমন কথা বলিস না। টাকা না দিলে তোর বাবার অপমান আর তোরও অপমান। টাকা দিলেই অপমান? তোমার মেয়ের কি কোনো সম্মান নেই? আমি কি শুধু টাকার থলি? আমার স্বামী তো এ টাকা চাই না।
টাকা না দিলে তো শ্বশুরবাড়ির লোকজন তো তোকে এখানে আসতে দেবে না। আসতে না দিলে না দিবে, কিন্তু আর কখনো তুমি টাকা নিয়ে সেখানে যাবে না। এরপর নীরু নিজের শ্বশুরবাড়িতে ফিরে যায়। নীরুর জন্য শ্বশুরবাড়ি তখন যন্ত্রণার জায়গা হয়ে উঠল। তার স্বামী ইতিমধ্যে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্য জায়গায় চলে গেছেন, আর সংসর্গের দোহাই দিয়ে বাবার বাড়ির লোকজনের সঙ্গে নীরুর দেখা পুরো বন্ধ করে দেওয়া হলো। এই সময় নীরু গুরুতর অসুস্থ হয়ে পড়ল। তবে সব দোষ শাশুড়ির নয়, সে নিজের শরীরের খুব অবহেলা করত। শীতের সারা রাত জানালা খোলা, ঠিকমতো খাওয়া নেই, দাসীরা খাবার আনতে ভুলে গেলে সে নিজে কিছু বলতও না। কিন্তু এই নীরবতাও শাশুড়ির পছন্দ ছিল না। তিনি বলতেন, দিনে দিনে কাঠের মতো শুকিয়ে যাচ্ছে, সব ন্যাকামি। নবাবের মেয়ে গরিবের খাবার মুখে রোচে না। একদিন নীরু কাঁদতে কাঁদতে বইল, মা, বাবাকে আর ভাইদের একবার দেখব। সব সময় বাপের বাড়ি যাওয়ার কোনো না কোনো ছলচাতুরি তোমার মনে, তাই না? এই ঘটনার কয়েকদিন পর একদিন হঠাৎ করে, যেদিন সন্ধ্যায় নীরুর শেষ শ্বাস এলো, সেদিনই প্রথম ডাক্তার এলেন, আর সেদিনই শেষ। বড় বউ মারা যাওয়ায় খুব জাঁকজমক করে সৎকার হলো। এমন চন্দন কাঠের চিতা কেউ দেখেনি। শ্রাদ্ধ হলো মহা আয়োজন করে। শোনা গেল এতে বেশ ঋণও হয়েছে। লোকজন রামসুন্দরকে সান্ত্বনা দিতে এসে বলল, তার মেয়ের মৃত্যু কত বড় আয়োজন করে হয়েছে। এর কয়েকদিনের মধ্যেই ডেপুটি ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে শাশুড়ি চিঠি লিখলেন, তোমার জন্য আরেকটা মেয়ের সম্বন্ধ করেছি, ছুটি নিয়ে চলে এসো। এবার পণ 20,000 টাকা হাতে হাতে।